দেখো এর পরের চ্যাপ্টারটা কি আছে, সমান ভাগে ভাগ করি। ওইটাতে দেখো লিখেই দেওয়া রয়েছে কি করতে হবে, তাই তো? কি বলেছে, সমান ভাগে ভাগ করি, তার মানে আমাদেরকে ভাগ করতে হবে, যাই দিক না কেন তাই আমাদেরকে ভাগ করতে হবে, তাই তো? এর আগে আমরা কি কি দেখেছি, যোগ হয়েছে, বিয়োগ হয়েছে, গুণ হয়েছে। এবার আমরা দেখব কি ভাগ কি করে করতে হয়। দেখো প্রথমে কি বলেছে, আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি, বাবা মা দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছেন, আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। এবার কে কতগুলো পাবে দেখি। দেখো ওখানে বলেই দিয়ে রয়েছে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাহলে যতজন থাকবে প্রত্যেকে যেন একই সংখ্যায় পায়, তাই তো? এইরকম যদি অঙ্ক দেওয়া থাকে যেখানে বলা থাকবে সমান ভাগে ভাগ করতে হবে, সেখানে আমাদের অঙ্কটা ভাগ করে দেখাতে হবে। মোট থাকলে আমরা কি করেছি, যদি মোট বার করতে বলা হতো তখন আমরা কি করেছি, যোগ আর কি করেছি, যোগ হয়েছে মোট থাকলে, আর মোট থাকলে কি করতে হয়েছে, গুণ করতে হয়েছে, তাই তো? আর যদি কমে যেত তখন কি করতে হতো, বিয়োগ করতে হয়েছে। আর এখানে দেখো বলেই দেওয়া হয়েছে সমান ভাগে ভাগ, অর্থাৎ আমাদেরকে এরকম যদি সমান ভাগে ভাগ থাকে তখন আমাদের অঙ্কগুলো কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো এখানে ঝুড়িতে মোট আমের সংখ্যা কতগুলো দেওয়া আছে, 25টা, তাই তো? ঝুড়িতে আমের সংখ্যা আছে 25টা। কত জনের মধ্যে ভাগ করতে হবে, দেখো ওখানে লেখা আছে বাবা মা দিদা ও দাদু। কতজন হলো, হ্যাঁ? বাবা মা দিদা ও দাদু কতজন হয়েছে বলো, 4 জন। আর তাহলে তুমি কি নিজে ভাগ যাবে, বাবা মা দিদা দাদু আম খাবে, তুমি বসে বসে দেখবে নাকি? হ্যাঁ, তাহলে আমি সহ মোট 5 জন হলো, তাই তো? তাহলে আমাদেরকে 5 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করতে হয়, তাহলে এই যে মোট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেইটাকে আমাদের কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। মোট সংখ্যা কত ছিল, 25, তাই তো? আমাদেরকে সমান ভাগে ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। তাহলে এইভাবে ভাগের চিহ্ন দিয়ে 5 দাও, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এইটা হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার ভাগ করতে হবে কি, তোমাদের দেখো এখানে সব এক লাইনে ভাগ করতে দিয়ে আছে, অর্থাৎ এগুলো সব শর্ট পছন্দ থাকবে, এক লাইনে সহজে ভাগ দেওয়া হয়েছে। এক লাইনে ভাগ করতে হবে, ভাগ কিভাবে করতে হয়, যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয় ততর ঘরে নামটা পড়তে হবে তো, তাই তো? নামটা পড়ে পড়ে আমাদের দেখতে হবে যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে সেই সংখ্যাটা যদি মিলে যায় ভালো, যদি না মিলে তার থেকে ছোট সংখ্যা রাখতে হবে। তোমাদের এখন সব মিলে যাবে। এবার তাহলে 5-এর ঘরের আমাদের নামটাটা পড়তে আরম্ভ করো। কোথায় গিয়ে 25 হচ্ছে দেখো, বলো। 5-5-এ 25, তাহলে আমাদের 25 মিলে যাচ্ছে। তাহলে আমাদের কত গিফট পর্যন্ত গেছে, কত ঘর, 5 ঘর পর্যন্ত গেছে, তাই তো? তাহলে এখানে আমাদের কত হবে, এখানে আমাদের হবে 5। তাহলে প্রত্যেকে কটা করে আম পাবে, 5টা করে। এই হয়ে গেল আমাদের সমান ভাগ। তারপরে দেখো ওই অঙ্কটাতে বর্গের পর দেওয়া রয়েছে কিভাবে, বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম, সেখানে নাগরদোলায় চড়লাম, দেখলাম নাগরদোলার খাঁচাগুলোয় 35 জন বসেছে, প্রত্যেক খাঁচায় 5 জন বসেছে। তাহলে কতগুলি খাঁচা আছে বার করতে হবে। মোট বসেছে কতজন, মোট আছে নাগরদোলায় বসেছে 35 জন, তাই তো? আর প্রত্যেকটা খাঁচায় বসেছে 5 জন করে। তার আমাদেরকে 5 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে না, আমাদের যতগুলো খাঁচা আছে বেরিয়ে যাবে। তাহলে 5 দিয়ে আবার আগের মতো নামটা বলো, দেখো 35 হয়ে গেছে। তাহলে এখানে কত হবে, 7। 7টি কি খাঁচা ছিল। হলো
এরপরে দেখো একই দেওয়া রয়েছে, পরেরটাও জিলিপি কিনে এনেছে, সেটাকে নিজের আবার ভাগ করে দেখে নিতে পারবে, তাই তো। পরে দেখো পরের অঙ্কগুলো দেখো একই রকমের দেওয়া রয়েছে, ছবিতে দেওয়া রয়েছে। ছবিতে আমাদের মোট সংখ্যাগুলো গুণে বার করতে হবে, আর যেরকম বলেছে কত দিয়ে ভাগ করতে হবে ওখান থেকে নিজেরা বুঝে ভাগগুলো করতে হবে। একটা দেখো দেওয়া রয়েছে, একটা বলে দিচ্ছি দেখে নাও। আচ্ছা দু একটা দেখো, প্রথমে আগে গুণ তো ছবিতে কতগুলো বোতামের ছবি আছে। বোতামের ছবি কতগুলো আছে? হ্যাঁ 18টা। এইটা যেরকম ছক আছে যদি সেভাবে ছক আকারে দেওয়া থাকে তাহলে দেখবি আমাদেরকে কি আগের মতো ছকেই বোস করিয়ে করতে হবে, ছক আকারে লেখো। তাহলে ছবিতে ড্যাশটি বোতাম আছে, কটি বোতাম আছে এখানে বলবো তাহলে 18। তারপরে কি বলেছে ড্যাশটি জামা আছে, জামা সংখ্যাটা গুলো কতগুলো জামা আছে? 6টি। এবার বলেছে একটি জামায় ড্যাশটি করে বোতাম বসবে, তাহলে আমাদের মোট বোতাম দেওয়া রয়েছে, মোট জামা সংখ্যাও দেওয়া রয়েছে। তাহলে যদি আমাদের এই সব বোতামগুলো ওই সব জামাতে সমান করে বস করাতে হয় তাহলে কি আমাদের মোট বোতামের সংখ্যাটাকে আমাদের জামা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে কি এক একটা জামাতে আমাদের কতগুলো করে বোতাম বসবে। দেখো এবার এখানে কত বসবে বলো তো? প্রথম ঘরে বসবে 18, অর্থাৎ মোট বোতামের সংখ্যা। দ্বিতীয় ঘরটায় কত বসবে? ভাগ চিহ্ন পর 6 বসবে, তাই তো। তাহলে এবার ভাগ করতে পারবে, ভাগ করো। তাহলে এখানে বসবে 3। তাহলে এক একটি জামায় আমাদের কতগুলো করে বোতাম বসবে? 3টি করে। বুঝা গেল? এরকম যদি ছক আকারে দেওয়া থাকে, ছবি দেওয়া থাক বা কিছু সংখ্যা লেখা থাক, সেখান থেকে দেখে দেখে এরকম ছক পূরণ করে করতে পারবে। এবার পরের অঙ্কটা দেখো, একই রকম দেওয়া রয়েছে ছবিতে গাড়ির চাকা, এক একটা গাড়িতে কটা করে চাকা থাকে বলো দেখিনি? দেখে তো গাড়ি কটা করে গাড়ি থাকে, কটা করে চাকা থাকে? ছোট গাড়িগুলোই 4টা করে চাকা থাকে, তাই তো। এরকম মোট চাকার সংখ্যা দেওয়া রয়েছে, আর কি একটা গাড়িতে কতগুলো চাকা থাকে তোমরা জানো, সেই হিসেবে কতগুলো গাড়ি হবে সেইটা বা কতগুলো গাড়িতে ওই চাকাগুলো লাগানো যাবে লিখতে হবে। এখানে চাকার সংখ্যা দেওয়া রয়েছে 44টা, গুণে দেখবে 44টা আছে। এবার দেখো এখানে ভাগটা এতক্ষণ কি করছিলাম, এক লাইনে ভাগ করছিলাম ছক আকারে, সেটা এক লাইনেও ভাগ করতে পারো। আর কি যদি ভাগের মতো করে, অর্থাৎ ভাগ যেভাবে করা হয় স্থানীয় মানে সাজিয়ে, সেইভাবে যদি ভাগ করা হয় তখন কিভাবে করবে। তাহলে ছকটা দেখাচ্ছি না এখন, ঠিক আছে। এবার স্থানীয় মানে সাজিয়ে যদি ভাগ করতে হতো তখন কিভাবে ভাগটা করবে দেখো। মোট চাকার সংখ্যা আর একটা গাড়িতে চাকার সংখ্যা, তাই তো। তাহলে আমাদের দাঁড়াবে কি মোট গাড়ির সংখ্যা। এটাকে ভাগ করবে কিভাবে? আমাদেরকে ভাগ করার জন্য আমরা আগে কি দেখেছি, এরকম একটা চিহ্ন দিতে হয়, তাই তো। এর সাহায্যেই ভাগ করা হয়।
এবার এর ভিতরে আমাদেরকে স্থানীয় মানগুলো লিখতে হবে। কতগুলো সংখ্যা আছে? এটা ক অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের 2 ঘর স্থানীয় মান লিখতে হবে, একক আর দশক। ঠিক আছে, এবার সংখ্যাগুলো সাজাতে পারবে। সংখ্যাগুলো সাজাও ওখানে, বলো। হলো। এবার যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হবে সেইটা কোথায় বসবে? না সেইটা বসবে সামনের দিকে। ঠিক আছে, এবার এইরকম যদি এইভাবে ভাগ করতে হবে তখন ভাগগুলো করবে কিভাবে? যোগ বিয়োগ গুণ সবারই ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছিল? এক একটা ঘর করে করতে হয়েছিল। একটা ঘরে আমাদের কটা করে সংখ্যা বসছিল বা কটা করে অঙ্ক বসছিল? একটা করেই, তাই তো? ভাগের ক্ষেত্রেও একই নিয়ম। এক একটা ঘরকে আমরা একবারই করতে পারবো, একবারই ভাগ করতে পারবো। একসঙ্গে কখনোই আমরা দুটো করে ঘর নিয়ে ভাগ করতে পারবো না। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ যেভাবে হয়েছিল ভাগেরও একই রকম ভাবে এক একটা ঘরে একবার করে ভাগ আমরা করতে পারবো। আর একটা কি জিনিস, যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আমরা করেছিলাম কোন দিক থেকে? এককের ঘর থেকে করে করে এসেছিলাম, তাই তো? ভাগের ক্ষেত্রে শুধু উল্টা হবে। আমাদেরকে সবদিকে বড় যেই ঘরটা দেয়া থাকবে, একক দশক করে সবদিকে বড় ঘরটা যেটা দেয়া থাকবে সেই দিক থেকে আমরা করে করে এককের ঘরের দিকে যাব। মনে রাখবে, যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে সব আমরা করেছিলাম এককের দিক থেকে, একমাত্র ভাগের ক্ষেত্রে আমরা প্রথমের দিক থেকে অর্থাৎ বড় দিক থেকে ভাগ করে করে যাব। ঠিক আছে, আর তাহলে বলেছে কি এক একটা করে ঘর, এখানে প্রথমে একটা ঘর নাও। কত ঘর? দশকের ঘর। কত আছে? 4। তাহলে এই 4টাকে আমাদেরকে প্রথমে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। এই সামনের দিকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেইটার নামটা বলতে হবে। নামটা প্রতিপত্তি নামটা পড়ে পড়ে রাখো। এই সংখ্যাটা কত দূরে আসছে? কততে আসবে? 4 এর ঘরে নামটা পড়ো। 4 একে 4 রাখে প্রথমেই চলে এসেছে। তাহলে কি এসেছে আমাদের? 1। এই একটা আবার আমরা লিখবো কোথায়? যেই ঘরটাকে ভাগ করা হয়েছে, যেই ঘরের সংখ্যাটাকে ভাগ করা হয়েছে সেই ঘরের মাথাতেই সবসময় সেই ঘরের সংখ্যাটা ভাগ করতে যেটা বেরিয়েছে সেই সংখ্যাটা লিখতে হবে। মনে রাখবে কি বললাম? তাহলে আমরা ভাগ করেছিলাম কত ঘরের সংখ্যা? দশকের ঘরে। তাহলে আমাদের উত্তরটা লেখা হবে কোথায়? দশকের ঘরের মাথাতে। এই দিক সেই দিক মাঝখানে লিখে দেবো, করে দিলে কিন্তু আমি কেটে দেবো। যেইভাবে দেখাচ্ছি সেইভাবে মনে রাখো, সেইভাবেই অঙ্ক করতে হবে। উল্টা রকম অঙ্ক করবে তো উল্টা রকম সংখ্যার মানে বোঝাবে, তখন অঙ্কটা ভুল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাই দশকের ঘরে আমরা ভাগ করেছি, দশকের ঘরের মাথাতেই আমরা লিখব। তাহলে 4 একে 4, এখানে লেখা হবে 1। যত বেরিয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে এই সংখ্যাটার নিচে। 4 বেরিয়েছিল, দেখো একটা ঘরের ভাগ হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে? যদি এটাকে ছোট কম বেশি হতো তখন আমাদেরকে বিয়োগ করতে হতো। এমনিতেও আমাদেরকে বিয়োগ করেই লিখতে হবে। বিয়োগ করতে দেখো কত হবে? এখানে 0। তাহলে 0 আর লেখা দরকার নেই। দেখো আমাদের একটা ঘর ভাগ হয়েছিল, তাই তো? এখন একটা ঘর আমাদের রয়ে গেছে, তো সেই সংখ্যাটা আবার তার পরের ধাপে নিচকে নেমে চলে আসবে। একবার একটা সংখ্যাই নামবে। আমার হাতে আরো যদি বেশি সংখ্যা আছে বলে আমি পরকে পর নামিয়ে দেবো তা কিন্তু নয়। ভাগও যেরকম একটা ঘর একবারই করা যাবে, সংখ্যা নামানোর ক্ষেত্রে সেরকম একটা ঘরের সংখ্যা আমরা একবারই নামাতে পারবো। সেইটা যদি ভাগ হয় তারপরে আমরা দ্বিতীয় ঘরের সংখ্যা নামাবো। মনে রাখবে, তাহলে একটা ঘর ভাগ হয়েছে, এর পরের ঘরটা আমাদেরকে একটা সংখ্যা নামবে। কত নামবে? এখানে কত নামবে? 4। এখানে 4 নামলো। আবার একই রকম ভাবে ভাগ করতে হবে, কারণ এই সংখ্যাটাকে আবার ভাগ হয়নি এখনো, তাই এই সংখ্যাটাকে আবার ভাগ করতে হবে। একই রকম ভাবে ভাগ বলো। 4 একে 4, সেই একটা আবার কোথায় বসবে? কোন ঘরের সংখ্যা ছিল? এককের ঘরের সংখ্যা ছিল, তাই বসবে আমার এককের মাথায়। আর এখানে বসলো 1, আর এখানে 4। দেখো আর বিয়োগ করলে কি হবে? 0। শেষে একটা, যখন আমাদের সব সংখ্যাগুলোর ভাগ হয়ে যাবে তখন একটা 0 দিয়ে রাখবে। এখানে কিন্তু ভুল করে কাটা চিহ্ন দিবে না কেউ।
এখানে কাটা চিহ্ন দিয়ে দিলে অঙ্কও কাটা চিহ্ন বসে যাবে। বুঝা গেল? বিয়োগ করলে বিয়োগটা যদি একই সংখ্যার বিয়োগ হয় তখন কি হয়? শূন্য হয়। কাটা চিহ্ন বেরাই বিয়োগ করতে কোথাও, তাই এখানে শূন্যই ইউজ করাতে হবে। এখানে যদি শূন্য দাও কোনো ভুল নেই, শূন্য তোমরা দিয়ে রাখতে পারো। বুঝা গেল কি বললাম? যেহেতু সংখ্যার আগে সংখ্যা শূন্য বসে যাবে, তাই আমাদের শূন্য না দিলেও চলে, কিন্তু শেষে একটা শূন্য দিয়ে রাখবে। বুঝা গেল কি বললাম? তাহলে সংখ্যা কোথায় বসে করতে হবে বুঝতে পেরেছো? এবার অঙ্ক হবে, আগে আর ভুল হবে না, হবে না কেন ভুল? এবার দেখো যদি ভাগ এরকম হাতে কলমে করতে হতো, আই নিচে দিলাম, কোনটার কি নাম, নামগুলো তো আগে জানতে হবে, আবার তুলতে হবে। এই যে এতক্ষণ ধরে যেটা দেখাচ্ছিলাম, এই সংখ্যাটা ওই সংখ্যাটা মাঝে সামনে করে বলে বলে চলে গেছিল। গুণের ক্ষেত্রে কি করা হয়েছিল? প্রত্যেকটা সংখ্যার একটা করে নাম দেওয়া হয়েছিল, সেই নাম ধরে ধরে বলছিলাম। ভাগের ক্ষেত্রে একই রকম, এইগুলোর এক একটা করে নাম আছে, সেই নাম ধরে ধরেই বলবো। এখন প্রথম বলা হচ্ছে বলে এটা ওইটা করে বলে দিলাম, এবার নামগুলো জানবো, সেই নাম ধরে ধরে বলবো। যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে, যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে এইটার নাম হচ্ছে ভাজ্য। মনে রাখবে, এখানে তাহলে ভাগ চিহ্নের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে ভাগ করা হয়, এইটার নাম হয়ে গেল কি? ভাজ্য। মনে রাখবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে বলা হয় ভাজ্য। অর্থাৎ ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা থাকবে সেটার নাম হয়ে যাবে কি? ভাজক। মনে রাখবে, ভাগ করার পর একটা আমাদের উত্তর বেরিয়েছে, তাই তো? সেটা কি আমাদের ফল। তাহলে ভাগ করার ফলে যে তোমার ফল বেরিয়েছে সেটার নাম হয়ে যাবে তখন ভাগ ফল। মনে রাখবে। আর দেখো, ভাগ করার পর শেষে যদি কিছু রয়ে যায়, এখানে শূন্য আছে, আমার অন্য ভাগের ক্ষেত্রে কিছু সংখ্যা রয়েও যেতে পারে, তখন সেটাকে কি বলবো না, যেহেতু ভাগ শেষ হয়ে গেছে তারপরে রয়ে গেছে সেটাকে বলা হবে ভাগ শেষ। মনে রাখবে, গুণের ক্ষেত্রে আমাদের কি কি বেরিয়েছিল? তিনটা নাম ছিল, যেটাকে গুণ করা হতো তার নাম কি ছিল? গুণ্য। এখানে দেখো ভাগের ক্ষেত্রে একই রকমের বেরিয়েছে ভাজ্য। গুণ্য আর ভাজ্য একই রকমের, শুধু গুণের ক্ষেত্রে গুণ বসেছিল, ভাগের ক্ষেত্রে ভাগ। গুণের ক্ষেত্রে যে সংখ্যাটা দিয়ে গুণ করা হয়েছিল তাকে কি বলা হয়েছিল? গুণক। ভাগের ক্ষেত্রে দেখো সেটাকে বলা হয়েছে ভাজক। ঠিক আছে? গুণের ক্ষেত্রে যেটা গুণ ফল বেরিয়েছিল তাকে বলা হচ্ছিল গুণফল, ভাগের ক্ষেত্রে বলা হচ্ছে ভাগফল। আর গুণের ক্ষেত্রে শেষের কিছু নেই, কিন্তু ভাগের ক্ষেত্রে যেহেতু শেষ আছে তাই এটাকে বলা হচ্ছে ভাগ শেষ। তাহলে কোনটার কি নাম মনে রাখবে? মনে রাখবে তো? এবার যদি হাতে কলমে করতে বলে, হাতে কলমে করাটা কি জিনিস না, এটা আমরা কি করলাম? বোর্ডে বা খাতায় অঙ্ক শিখলাম। হাতে কলমে তোমাদেরকে কিছু জিনিস দিয়ে দেওয়া আছে, তার সাহায্যে যদি ভাগটা দেখাতে বলে, এখানে যেমন বলা আছে কাঠির সাহায্যে, কিছু কাঠি দিয়ে দিয়েছে, সেই কাঠির সাহায্যে তোমাদেরকে ভাগ করতে বলে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি 44, তোমাকে মোট 44টা কাঠি দিয়ে দিয়েছে, তোমাকে 4 দিয়ে ভাগ করতে, তাহলে 4 জায়গায় আলাদা আলাদা করে ভাগ করতে হবে সমান করে, তখন সেটাকে কিভাবে করবে? কাঠ বা গুটির জন্য আমরা কি করেছিলাম? 10টা করে নিয়ে একটা করে বান্ডিল হয়েছিল, তাই তো? কাঠ, যে কোনো রঙের কাঠ 10টা যখন কাঠ হয়ে যাচ্ছিল, এক বান্ডিল হয়ে সেটা আগের ঘরে এক কাঠ হয়ে যাচ্ছিল। সেরকম এখানে একই রকম ভাবে কাঠিটাকে সেইভাবেই করতে পারো, 10টা করে কাঠি নিয়ে এক একটা করে বান্ডিল করে দিবে। তাহলে আমাদের 40 থেকে তো কটা মোট বান্ডিল হবে? 4টা মোট বান্ডিল হবে, আর 4টা কাঠি আমাদের আলাদা থাকবে। তাহলে সেইভাবে যদি 44কে যদি লেখা হয়,
দেখো 10টা কাঠি দেওয়া হয়েছে, এটা আমাদের একটা বান্ডিল হলো। এই একটা বান্ডিল হলো, দুটো হলো, তাহলে 10 10 কত হয়েছে? 20। তিনটে হলো 30। চারটা 40। আর আমাদের কটা বসবে? আর আলাদা 4টা। দেখো আমরা 44 কে কাঠের সাহায্যে লিখতে পেরেছি। এবার এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। তার মানে 4টা আমাদের আলাদা আলাদা জায়গায় করতে হবে সবগুলোকে, তাই তো? তাহলে দেখো আমাদের একটা সহজ জিনিস কি হয়ে গেছে, এখানে 4টা 10-এর বান্ডিল হয়েই রয়েছে, তাই তো? আমাদের 4টা যদি আলাদা আলাদা করে 10-এর বান্ডিল করে দিই। আজ আমি নিচে লিখে দিচ্ছি না। দেখো এই 4টা 10-এর বান্ডিলকে আলাদা করে দিয়েছি। আর আছে ওটা আমাদের আলাদা কাঠি 4টা আছে, সবগুলোতে একটা করে দিয়ে দাও। বলো, দেখো 4টা সমান ভাগ হয়ে গেছে, তাহলে আমাদের কি ভাগ হয়ে গেছে। এবার এটাকে বোঝার জন্য যদি আলাদা আলাদা করে ভর করে দাও, তাহলে কত করে বোঝা যাবে। দেখো 4টা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, তাই তো? এবার এটাকে যদি 4 ভাগে ভাগ করে দিলে কি একজন একটা করে ভাগ হতো না? একজন সবগুলো নিয়ে দিই, তাহলে কি সমান ভাগ হলো? তাহলে একজন একটা করে ভাগ হলো, তাহলে একটা ভাগে আমাদের কতগুলো আছে? একটা ভাগে 10টার একটা বান্ডিল, আর একটা মোট কতগুলো হয়? 11টা। তাহলে আমাদের ভাগ পর কত বেরাবে? না এরকম 10টার একটা আর একটার একটা, মোট বেরাবে 11টা। এটাকে সংখ্যায় কত লেখা হবে? 11। বুঝা গেল? হাতে কলমে দিলে কি হবে? এইভাবে এই হাতে কলমের সাহায্যে যে কোনো জিনিস হাতে কলমের সাহায্যে আগে শিখতে হয়। আগে শিখলে কি হবে? সেই জিনিসটা সম্পর্কে ধারণা এসে গেল। এবার সেটা যেভাবে করেছি সেভাবে আমাদেরকে খাতায় তৈরি করতে হবে। বুঝা গেল? তাহলে ভাগ করতে পারবে। ভাগের কোনটা কি নাম ছিল মনে থাকবে, তাই তো?